confident deliberation. Now the floor is open for open discussion. হ্যাঁ একদম ফ্রম ব্যাক ফ্রম ইন্টার্ন কমন প্রবলেম। আর একটা হলো আজকের অডিয়েন্স এরকম খালি কেন বুঝতে পারছি না। গাইনি ডিপার্টমেন্টের লোকজন তো রিভা রানা ফেরদৌসি হ্যাঁ রানা ম্যাডাম পেছনে এখানে আসো, এদিকে আসো, এদিকে আসো। আমার গাইনি ডিপার্টমেন্টের লোকজন এদিকে। Thanks to the Department of Gynecology for presenting a very common problem. হ্যাঁ হ্যাঁ খুবই কমন প্রবলেম, তাই না? আমি যে হেপাটোলজিস্ট, আমার কাছে কি আসে, মেয়েরা এসে বলে স্যার আমার তো হয়, স্যার ডিসচার্জ হয়, স্যার আমার কাপড় চোপড় ভরে যায়, স্যার নষ্ট হয়ে যায়। তখন আমরা কি চিন্তা করি, একটা ফিজিওলজিক্যাল কারণ আছে, আবার প্যাথোলজিক্যাল কারণ আছে। কখন প্যাথোলজিক্যাল মনে করবে, কখন ফিজিওলজিক্যাল মনে করবে? একটা রোগী যদি বলে যে আমার তোমার ডিউরিং প্রেগনেন্সি, তার তো সিক্রেশন বেশি হবেই, তাই না? ডিউরিং ওভুলেশন কি হয়, তার সিক্রেশন হয়। কারণ আমাদের জানতে হয় এদিকে আসলে ফিজিওলজিক্যাল না প্যাথোলজিক্যাল। প্যাথোলজিক্যাল কখন চিন্তা করবো, যদি রুগী বলে আমার যে ডিসচার্জ হয় অনেক গন্ধ করে, ফাউল স্মেলিং, এর সাথে ব্লাড যায়, তখন কি মনে করবো এটা অবশ্যই এটা প্যাথোলজিক্যাল, সিরিয়াসলি নেওয়া লাগবে। হ্যাঁ, আর অনেক সময় তোমার যে ক্যান্ডিডিয়াসিস তো খুব কমন সমস্যা, ক্যান্ডিডিয়াসিস হইতে পারে। হ্যাঁ, আচ্ছা, এটা কি তোমার ওরাল পিল যারা খায় তাদেরও তো বেশি হয় না, তাদেরও সিক্রেশন বেশি হয়। আচ্ছা, তাহলে আমরা চিন্তা করতে হবে যে ফিজিওলজিক্যাল না প্যাথোলজিক্যাল। আচ্ছা, আমরা একটা জিনিস যে হাইজিন মেনটেন করাটা খুব জরুরি। মেয়েদের অনেক সময় হাইজিন মেনটেন করে না। আমি তো যে সমস্ত রুগী আসে বলে যে আমাদের ডিসচার্জ, আমি তো সবসময় বলি যে প্রস্রাব করার পর কুসুম গরম লবণ পানি ব্যবহার করবে। এটি কোনো উপকার আছে কিনা জানি না, আমি এমনি বলি, কি করবো? কারণ একটা রুগী যখন আমার কাছে আসে, বলবো রুগীরা তো এখানে আসে টাকা পয়সা খরচ করে, পরজন বলে আমার ডিসচার্জ, যখন বলি যে গাইনোকোলজিস্টকে দেখো, তখন কিন্তু সে যাইতে চান, এটা প্র্যাকটিক্যাল। বলে যে না স্যার, আমি এইবার আমি দেখাবো না। তো আমার তো একটু ভালো লাগবে। আমরা বলি যে ঠিক আছে, হাইজিন মেনটেন করো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, প্রস্রাব করার পরে কুসুম গরম লবণ পানি ইউজ করো, সেক্সুয়াল কন্ট্যাক্টের পরে কি করো, ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা, এগুলো আমরা অ্যাডভাইস করি। এই অ্যাডভাইসটা আসলে ঠিক হয় কিনা এটা তুমি গাইনোকোলজিস্ট বলতে পারবে। থ্যাংক ইউ, তোমার সুন্দর প্রেজেন্টেশন আর একটা সুন্দর টপিক, এবং এটা একটা কমন প্রবলেম আসলে আমাদের সকলে। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। Good morning. Thank you, Gynecological Department, for choosing a common topic, and thanks to Dr. Anika for presenting it nicely. My question is, Dr. Anika, how you differentiate between vaginal candidiasis from leukorrhea or Thedua infestation? স্যার, ক্যান্ডিডিয়াসিসের ক্ষেত্রে যে ডিসচার্জটা থাকবে এটা থিক এবং কার্ডি হোয়াইট থাকবে এবং সাথে অ্যাসোসিয়েটেড ইচিং থাকবে স্যার। আর লিউকোরিয়া যেটা, এটা স্যার আমাদের নরমাল ফিজিওলজিক্যাল একটা ডিসচার্জ। এটা স্যার আমাদের যে স্বাভাবিক, এটা এত বেশি থিক থাকবে না, বা এটার কালারটা স্যার হোমোজেনাস একটা ওয়াটারি টাইপের অ্যাপিয়ারেন্স থাকে। নরমাল ফিজিওলজিতে কখন লিউকোরিয়া হবে? প্রেগন্যান্সিতে হতে পারে, ওরাল কন্ট্রাসেপটিভ দিয়ে, তারপর প্রিপিউবার্টাল যে মেনস্ট্রুয়েশন শুরু হওয়ার আগে, মেনার্কির শুরুর আগে একটা প্রিমেনার্কাল সিম্পটম হিসেবে লিউকোরিয়া। আর ম্যাডামের কাছে কোশ্চেন, আপনাদের যে ডিফারেন্ট টাইপ অফ ভ্যাজাইনাল ডিসচার্জের যে বিভিন্ন ক্যান্ডিডা, তারপর ট্রাইকোমোনিয়াসিস, থ্রেডওয়ার্ম, আপনারা কি ক্লিনিক্যাল এক্সামিনেশন করেই ডিফারেন্সিয়েট করেন নাকি ইনভেস্টিগেশন? মোস্ট অফ দ্য টাইম ক্লিনিক্যাল ডায়াগনোসিস, ক্লিনিক্যাল ডায়াগনোসিস, এটাকে বলে সিনড্রোমিক ম্যানেজমেন্ট। আচ্ছা, যে আমরা আপনারা সোয়াব নিয়ে বা কালচার করে ইউজুয়ালি মোস্ট অফ দ্য টাইম লাগে না। ওই যে যদি আমরা ওই যে সিএ সার্ভিক্স চিন্তা করি বা ক্রনিক সার্ভিসাইটিসের ডিফারেন্ট, তখন আমরা যে সার্ভাইকাল স্ক্রিনিং যে টেস্টগুলো, প্যাপ স্মিয়ার এগুলো করি। অ্যাকচুয়ালি নর্মাল যে এই যে ভ্যাজানাল ক্যান্ডিডিওসিস, ব্যাকটেরিয়াল ভ্যাজানোসিস, ট্রাইকোমোনিয়াসিস, এগুলো আমরা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করি। থ্যাংক ইউ। সার্ভিসাইটিস আমরা ক্লিনিক্যালি দেখে। থ্যাংক ইউ ভেরি মাচ। টপিকটা অনেক সুন্দর, কিন্তু আরেকটু ইলাবোরেট হইলে মনে হয় ভালো হইতো আর কি। দুই একটা না, 10 মিনিটে প্রেজেন্টেশন শেষ হয়ে গেছে, মানে এটা ইলাবোরেশন তো হয় নাই। হ্যাঁ, কয়েকটা কেস টেস্ট
কয়েকটা 40, কেস 40 টেস টা থাকলে slide। সুন্দর হইতো। যাই হোক, 9টা, হ্যাঁ। মাশাআল্লাহ, তাহলে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। এবং 40টা স্লাইড ছিল। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, ভালো। আচ্ছা, এখন আমার যেটা হলো, যারা হলো একদম বিগিনার, মানে ইন্টার্নশিপ শেষ করে প্র্যাকটিসে বসবে, আর ফিমেল ডক্টর হলে তো তাদের কাছে এই কেসগুলো বেশি আসবে। হ্যাঁ, তো এখন আহ, তোমাদের যে জায়গাটা কি জানার বিষয় এখানে, কারণ আমি যেহেতু মেডিসিন স্পেশালিস্ট, আমার কাছেও আসে, তাহলে আমি কি জানতে চাই? একই প্রশ্ন তোমাদেরও হবে, কারণ স্পেশালিস্টদের ব্যাপারটা আলাদা। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা কখন এই কেসটা নিজেরা ট্রিটমেন্ট দিব, কখন আমরা গাইনোকোলজিস্টের কাছে রেফার করব, এই বিষয়গুলো কিন্তু আমাদের জানার জন্য বেশি গুরুত্বপূর্ণ। কারণ সব ভ্যাজিনাল ডিসচার্জ আমি যদি রেফার করে দিই, এটাও রুগী মানবে না। আবার সব কেস যদি আমাদের কাছে রেখেও দেই, এটাও কিন্তু ঠিক হবে না। তো ম্যাডাম, এইটাই একটু কাইন্ডলি আমাদেরকে একটু এলাবোরেট করে বলে দেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। সরি, আমি অ্যাপোলজি চেয়ে নিচ্ছি। স্যার, আমি মাঝখানে চলে যাবো, যে পরীক্ষা শুরু তো আছে। আমরা যে 9টা, আজকে আমাদের, ম্যাডাম এক মিনিট, আজকে আমাদের জন্য একদিকে খুব আনন্দের, কারণ ফাইনাল প্রফ শুরু হচ্ছে আজকে থেকে, আবার টেনশনেরও। এই জন্যই সম্ভবত আমার মনে হয় যে জুনিয়র ডাক্তাররা, ইনভিজিলেটর যারা ছিল, এই জন্য বোধহয় আসতে পারে নাই নাকি। তো 10টা থেকে শুরু হবে। তো এটা খুবই পার্টিনেন্ট কোশ্চেন যে কোন পেশেন্টগুলোকে আমরা নিজেরা জিপি বা এনি ফিজিশিয়ান যার কাছেই যাক, সে নিজেই এটাকে এক্সপ্লেন করতে পারবে, বুঝাই বলতে পারবে। এবং মোস্ট অফ দ্য, আমরা যে 9টা কেস দেখালাম, এর মধ্যে কিন্তু বেশিরভাগ কেসগুলোকে আমরা অ্যাসিওরেন্স করেছি এবং এক্সপ্লেন করেছি, কোনো ট্রিটমেন্ট দেই নাই। হ্যাঁ, আর কিছু কিছু থাকে যে হ্যাঁ, ওই ট্রিটমেন্টগুলো আপনারা দিতে পারবেন। আর আর যেটা হলো যে ম্যালিগনেন্সি বললাম, পলিপ বললাম, বা প্যাথোলজিক্যাল কিছু আছে, সেগুলাকে আপনি রেফার করবেন। এখন এটা কিভাবে বলবো, মানে বলবেন আর কি, তো সেটা হলো যে ডিসচার্জ ফ্রম বার্থ টু ডেথ। বিশেষ করে পেডিট্রিশিয়ানদেরকে বলবো আজকে, যে অনেক সময় আমাদের বাচ্চা, ফিমেল বাচ্চাগুলা কিন্তু জন্মের পরে ফার্স্ট উইকে উইথড্রল অফ এস্ট্রোজেনের জন্য মিউকয়েড ডিসচার্জ হয়, এবং তার সাথে অনেক সময় একটু ব্লিডিংও হয়। এবং আমি এটা অনেক বড় প্রফেসরের কাছে প্রেসক্রিপশন ব্যাক করতে দিয়েছি, কিছু মেডিকেশন দিয়ে দিয়েছেন। অ্যাকচুয়ালি এটাতে কোনো কিছু লাগবে না, এক্সপ্লেন করতে হবে যে মায়ের হরমোনটাই ওর শরীরে আসছিল প্রেগনেন্সিতে, এটা উইথড্রল হয়ে গেছে, এটা 7 দিন পর্যন্ত। এবং আরও ভালো মতো বলা যায় যে আপনার বাচ্চাটা যে মেয়ে বাচ্চাই, এই ছেলে যে কখন, এই মেয়ে যে ছেলে হবে না, এটা আপনি একদম এখন থেকেই কনফিডেন্ট হতে পারেন। কারণ ওর জরায়ু আছে, এবং এই জরায়ু থেকেই কিন্তু একটু ওই যে মিউকা উইথড্রয়াল হওয়ার জন্য ডিসচার্জ হয়েছে, এবং এটা একা একাই ভালো হয়ে যাবে। দেখবেন 7 দিন পরে এটা ভালো হয়ে গেছে। আবার ওর যেমন ম্যানার কি মাসিক শুরু হওয়ার আগে আগে আবার দেখবেন যে এটা শুরু হয়েছে ডিসচার্জ, এবং তারপরেই হবে। এটা যদি আপনি বলে দেন, তাহলে সে তো টেনশন ফ্রি হয়েই যাবে, আরও খুশি হয়ে যাবে ওই ফ্যামিলিটা। কারণ পিরিয়ড হওয়ার আগ পর্যন্ত বাবা মার কিন্তু একটা টেনশন থাকে যে ওর প্রাইমারি অ্যামিনিউরিয়া ডেভেলপ করে কিনা, ওর জরায়ুটা ঠিকঠাক আছে কিনা। কাজে আমরা যদি এক্সপ্লেন করে দিই তাহলেই হয়ে যায়। আরেকটা হলো পিউবার্টাল গার্ল, প্রি পিউবার্টাল গার্লদের ফিজিওলজিক্যাল যেগুলো আমি বলতেছি, সে পিউবার্টাল গার্ল, এই সময় কিন্তু আপনি এস্ট্রোজেনের আধিক্য থাকার জন্য আপনি একটু সার্ভাইকের ইরোশনের মতো থাকে, মানে একটু সার্ভিক্সের ভেতরে আপনি এন্ডো সার্ভিকের লেয়ারটা চলে আসে, যার জন্য কিন্তু এই সময়ে বাচ্চারা কিন্তু হঠাৎ করে লম্বা হয় পিউবার্টিতে, মা বাবার কথা শোনে না, হ্যাঁ, খেতে চায় না, মা বাবার কমান্ড শুনে না, তার সাথে লম্বা হয়, ইলহেট মনে হয় বাবা মার। আর তার সাথে যদি একটু ডিসচার্জ হয়, এটা একটা ইনভেরিয়েবলি নিয়ে আসে, আমার মেয়ে খাইতে চায় না, কথা শুনে না, ওর একদম এটা একদম ধাতু যাইতে যাইতে আমার মেয়ে শেষ হয়ে গেল। এটা নিয়ে কিন্তু খুব কমন, স্কুল গার্ল এই 11-12 বছর বাচ্চাদের নিয়ে আসে, ইভেন পিউবার্টির আগেও, এবং প্রথম 2-3 বছর আফটার ম্যানার কি, এই সময়টা হঠাৎ করে লম্বা হয়, একটু মনে হয় যে ইল হেলথ, আর কমান্ড শুনে না বাবা মার, হ্যাঁ, আর ওই যে ফাস্ট ফুড খাইতে চায়, আর ভাত খায় না আমার মেয়ে, আগে যা দিত তাই খাইতো। এখন এইটার সাথে ওইটা কোরিলেট করে, ও এই ধাতু যাওয়ার জন্য আমার মেয়ের এই সমস্যা। তো এইটাকে আপনি কিচ্ছু না, আপনি জাস্ট
এক্সপ্লেন করেন যে এটা 2-3 বছর এটা থাকে, পিউবার্টি হওয়ার মানে ম্যানার্কির 2-3 বছর মানে 6 মাস থেকে 1 বছর আগে শুরু হয় এবং ম্যানার্কির পরে প্রথম 2 বছর এটা হয়। এবং এটার সাথে শুধুমাত্র হোয়াইট একটু মিল্ক হোয়াইট টাইপের ডিসচার্জ, কালারলেস এবং কোনো ধরনের ইরিটেশন নাই, কোনো রকম মানে ইচিং, নো আদার কমপ্লেন, কোনো কিছু থাকে না, শুধু একটু এক্সেসিভ নর্মাল ডিসচার্জ। এটা সার্ভাইকাল কম্পোনেন্টের মতো। এটাকে কিচ্ছু না, জাস্ট এক্সপ্লেন করে দেবেন আপনারা, আর কিছু লাগবে না, এক্সপ্লেন এবং থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা, আরেকটা মিথ আছে যে যাদের ভেজানাল ডিসচার্জ বেশি থাকে তারা ভাবে এইটা দিয়েই সমস্ত শক্তি শেষ হয়ে যাচ্ছে, একদম। এবং বিশেষ করে ম্যালনারিস মহিলাদের ক্ষেত্রে এই ধারণাটা অনেক বেশি প্রকট। তারা ভাবে, তারা তো এমনিতেই ম্যালনারিস্ট, এবং ম্যালনিউট্রিশন কি ডিসচার্জ বাড়ায় নাকি? ম্যাল নিউট্রিশনের সাথে আনহাইজিনিক, এংজাইটি, এটা টেনশন, রিলেটেড হয়ে এগুলো সব এখন থাকে তো। তো এই ক্ষেত্রে আসলে কাউন্সিলিংটা বেশি জরুরি। তো আমি যেটা সাধারণত করি যে ফাউল স্মেল অ্যান্ড ইচিং না থাকলে এই দুটো আছে কিনা, যদি দুটো না থাকে আমি এক্সপ্লেন করে দিই যে এটা আপনার জন্য স্বাভাবিক, বিকজ ভেজাইনাল পিএইচ থাকতে হবে অ্যাসিডিক, এবং দেয়ার মাস্ট বি ডিসচার্জ টু প্রিভেন্ট ইনফেকশন অ্যান্ড আদার ইস্যুস। সো এইভাবে দিয়ে, এখন যদি ডিসপ্যারোনিয়া হয়, কোনো ব্লিডিং স্পট থাকে, আমি বলি অবশ্যই আপনাকে গাইনোকোলজিস্টের কাছে যাবেন এবং তারা এটা নিজেরা দেখে আপনাকে চিকিৎসা দিবে। এটা আমার পক্ষে সম্ভব না, আমি ওরা ডিনাই করলেও আমি চেষ্টা করি তাদেরকে গাইনোকোলজিস্টে রেফার করার জন্য। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ। আরেকটা হলো ওই যে সেক্সুয়াল এক্সাইটমেন্টের সময় তো আমরা জানি যে ওই সময় একটু ডিসচার্জ বাড়ে, এটা কিন্তু পরের দিন পর্যন্ত কারো কারো থাকে, সারাদিনই থাকে। হ্যাঁ, এইটা নিয়ে। আর প্রেগনেন্সিতে এটা আমরা যদিও এখানে যদি আমরা প্রেগনেন্সির প্রত্যেকটা এএনসির পেশেন্টগুলোকে যদি আবার ডিসচার্জের আওতায় নিয়ে আসতাম, যেহেতু আমরা ডিসচার্জ লিখি নাই, এই জন্য অ্যাকচুয়ালি পেশেন্ট নাম্বার অফ পেশেন্ট 3 times মোর দেন, আমার মানে 500 দেখাইছি তো, এটা 1500-র মতো। কারণ প্রত্যেকটা প্রেগনেন্ট মহিলাই বলবে যে একদম ফার্স্ট ট্রাইমেস্টার থেকে শুরু হয় যে আমার ডিসচার্জ হয়। প্রেগনেন্সিতে ইনভেরিয়েবলি এমনিতেই ডিসচার্জ হয় একটু বেশি, কারণ সার্ভাইকাল কম্পোনেন্ট, তারপর অল কম্পোনেন্ট ভাস্কুলারিটি বাড়ে, এই জন্য একটু ডিসচার্জ হয়। তো কিন্তু প্রেগনেন্সিতে আবার কিন্তু ক্যান্ডিডিয়াসিস হয়। দুটার মধ্যে ডিফারেন্স হলো, একটার মধ্যে ইন্টেন্স ইচিং থাকবে, হ্যাঁ, এবং ফ্ল্যাক্স ডিসচার্জ, কার্ডি ডিসচার্জ হবে। আর নর্মাল ডিসচার্জ যেটা, এটা হলো নর্মালি যে ডিসচার্জ হবে, কোনো রকম আদার কমপ্লেন কোনো থাকবে না। হ্যাঁ, তাই এই দুটার মধ্যে আমরা ডিফারেন্স করেই বলেছি। হ্যাঁ, প্রিমেনস্ট্রুয়ালি বাড়বে, পিরিয়ড হয়ে যাওয়ার পরই ভালো হয়ে যায়। হ্যাঁ, আর ওভুলেটরি টাইমে কিন্তু এটা একটা টাইম যে ওই যে ওভুলেটরি টাইম, যারা কন্ট্রাসেপশন পিল টিল খায় না, হ্যাঁ, ওদের কিন্তু ওভুলেটরি টাইমে বিশেষ করে 12 থেকে আপনার 13-14 মানে 3-4 দিন প্রফিউজ ডিসচার্জ হয়, ওভুলেটরি কাস্কেড আমরা যেটা বলি। ওই সময় এটার হিস্ট্রি নিতে হবে যে হ্যাঁ, আপনি বল কি আমার ওই সব আমরা বলি কি আপনি কি মাসের মাঝামাঝি সময় হয়, তখন যদি আমি এটা আপনার জন্য ভালো। যাদের এরকম ওভুলেশন কাস্কেড হয়, এদের প্রেগনেন্সি আর্লি হয়ে যায়, ভয়ের কিছু নেই। আচ্ছা, আমার যেটা ছোট একটু ককটেল ম্যানেজমেন্টটা বললেন, আর পোস্ট মেনোপজাল উইমেনদের ডিসচার্জের ব্যাপারে। আচ্ছা, ঠিক আছে, বলবো, এটা পরে বলি। আচ্ছা, আমি একটা তোমাকে বেসিক কোশ্চেন করি। হ্যাঁ, তো আমরা তো জানি যে ইউটেরাসে কয়টা পার্ট, 3টা পার্ট আছে, তাই না? ফান্ডাস, বডি অ্যান্ড সার্ভিক্স। ওই যে তোমার ডিসচার্জটা হয়, এটা আসলে ইউটেরাসে কোন অংশ থেকে ডিসচার্জটা হয় কত জানো কিনা? এটা কি সার্ভিস থেকে হয়, না ফান্ডাস থেকে হয়, নাকি বডি থেকে হয়? আপনি প্রশ্নের উত্তরটা আমি দিই, আপনি বসেন। আচ্ছা, প্লিজ। আচ্ছা, তো স্যার একটা কথা বললেন যে কি বললেন, ডিসচার্জের ট্রিটমেন্টটা ওনার কাছে চাই। আমাদের রোগীরা কিন্তু একজনের কাছ দিয়ে সব চিকিৎসা নিতে চায়, এটা কিন্তু অসম্ভব কিছু না। তো অবশ্যই ডিসচার্জ, বিশেষ করে রিপ্রোডাক্টিভ এজ, সবাই কিন্তু ওসিপি খায়। প্রথম হিস্ট্রিটা নেবেন ওসিপি খাচ্ছে কিনা, তাহলে ওটাকে স্টপ করতে হবে। অথবা কন্ডোমস ব্যবহার করতেছে কিনা, সেখানে কেমিক্যাল ইরিটেশন হয়। চিত্ত স্যারের দ্বিতীয় কোশ্চেন, ভ্যাজাইনাতে হ্যাজ নো গ্ল্যান্ড, স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস, এবং এক্সোসার্ভিক্স, এন্ডোসার্ভিক্স, এক্সোসার্ভিক্সও স্ট্র্যাটিফাইড। এর ভ্যাজাইনার কোনো সিক্রেশন নাই। এটা কিন্তু ফার্স্ট পার্টের FCPS এর কোশ্চেন, সেটা মেডিসিনই দেখ, সার্জারি দেখ, গাইনি দেখ। জি না স্যার, স্যাররাও এই কোশ্চেন ফেস করে আসছে। এন্ডোসার্ভিক্স কলামনার এপিথেলিয়াম, সব সিক্রেশন কলামনার, এবং সাথে অংশগ্রহণ করে বার্থলিন গ্ল্যান্ড, সেখানেও কলামনার।
এই দুই যে সিক্রেশন দিয়ে আমাদের ভ্যাজাইনাকে ময়েস্ট করে রাখে, যার জন্য ডিসপ্যারোনিয়া হয় না। এটা কিন্তু ইম্পর্টেন্ট তথ্য। আমরা সফট সিক্রেশনকে বন্ধ করতে চাই না। প্যাথোলজিক্যাল ভাববো না। আচ্ছা, তৌফিক স্যারের কোশ্চেনের আনসার হলো ডিসচার্জ। আমাদের একটা শব্দ হচ্ছে ওভুলেশন কাসকেট। ওভুলেশন হওয়ার পরে প্রফিউজ ডিসচার্জ, এটাকে কিন্তু প্যাথোলজিক্যাল নেওয়া যাবে না। ঠিক আছে? আর আমিনুল তো দেরি করে আসছে। যাই হোক, না অবশ্য বাইরে রেন আছে। যাই হোক, আমাদের ওর বললো পোস্ট মেনোপোজাল, ভেরি ইম্পর্টেন্ট। পোস্ট মেনোপোজাল এনি সিক্রেশন আমরা কিন্তু প্যাথোলজিক্যাল ধরবো, এটা কিন্তু মানতেই হবে। এবং আপনারা তখন গাইনোকোলজিস্টই বলেন, যার কাছে বলেন, রেফার করতে হবে। আর আজকের প্রেজেন্টেশন আমি বলবো আরেকটি ইম্পর্টেন্ট তথ্য আছে। অ্যাসিড মিডিয়াতে সবসময় ক্যান্ডিডা হবে, এবং অ্যাসিড মিডিয়া কখন? প্রেগনেন্সি, ওসিপি, ডায়াবেটিস, তখন ভ্যাজাইনা অ্যাসিড মিডিয়া। আর অ্যালকালাইন মিডিয়া হলো ট্রাইকোমোনাস। জাস্ট আফটার মেনস্ট্রুয়েশন যখন বলবে ইচিং, তখন আমরা ধরে নেব ট্রাইকোমোনাস, মানে ব্যাড হাইজিন মেনটেন করার জন্য তার এই ইনফেকশনটা হচ্ছে। আমাদের এত কঠিন করে কোনো কিছু চিন্তা করার দরকার নেই। তবে আজকে এই প্রেজেন্টেশনে আমি একটু সমালোচনা করব আরএসআরপি। হাসপাতালের কিন্তু হার্ট, আমাদের যত আরএসআরপি ময়মনসিংহ মেডিকেলের কথাই বলি, ওদের ওই সময়ে যে প্র্যাকটিস হতো, অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট প্রফেসর হওয়াতেও এত প্র্যাকটিস হতো না। পরে আবার প্রফেসর হওয়ার পরে আবার সেই প্র্যাকটিসটা হতো। স্যার ঠিক না স্যার? এবং এটা কিন্তু আরএস এর একটা জব। তবে আমি আনিকাকে বলবো যে আনিকা খুব সুন্দর প্রেজেন্টেশন দিয়েছে এবং ওর ফিউচার খুব ভালো, ও অনেক ভালো করবে। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আমি আর একটু অ্যাড করতে চাই, সেটা হলো যে ট্রাইকোমোনিয়াসিস, ওই যে বললাম না, অ্যালকালাইন মিডিয়াতে হয় ডিউরিং মেনস্ট্রুয়েশন, এবং লোকাল ডিসচার্জ যখন হয়, আফটার ডেলিভারি অথবা অ্যাবর্শনের পরে যদি ইচিং হয়, তাহলে আমরা ধরে নেব যে এটা হলো অলওয়েজ ট্রাইকোমোনিয়াসিস। আর ইচিংয়ের ক্যারেক্টার দেখেও আমরা বুঝতে পারবো, সেটা হলো যে ইন্টেন্স ইচিং এবং ভালভা এবং ভ্যাজাইনা দুই পার্টেই বেশি হবে, সেটা স্পেশালি ভালভাল এরিয়াতে, সেটা হলো ক্যান্ডিডিয়াসিস। ইচিং কোনটাতে বেশি হবে? ক্যান্ডিডিয়াসিস। আর ক্যান্ডিডিয়াসিস সবসময় যে ফ্লেক্স থাকে তা কিন্তু না, এটা আবার অ্যাকিউট আর ক্রনিক আছে। যদি অ্যাকিউট স্টেজে থাকে তাহলে ওরকম কার্ডি ডিসচার্জ সাথে থাকবে, আর অনেক সময় যে ক্রনিক অনেক দিন রেগুলার থাকে, রিকারেন্ট, ওখানে কিন্তু ডিসচার্জ কমপ্লেন বেশি করে না, তখন মেইন কমপ্লেনটা থাকে হলো ইচিং। আর ট্রাইকোমোনিয়াসিসের ইচিংটা হলে ইনসাইড দ্য ভ্যাজাইনা, এটা ভালভাতে খুব বেশি হয় না। তো এইগুলা কিছু কিছু পয়েন্টস যদি আমরা মাথায় ছোট প্রথম থেকেই ঢুকায় রাখি, তাহলে কিন্তু আপনার প্রথমেই ক্লুতেই আপনি বুঝে ফেলবেন যে ইচিংটা কোথায় কখন বেশি হয়। যখন প্রেগনেন্সিতে ইচিং থাকে, আমরা চোখ বন্ধ করে না দেখেই বলতে পারি এটা হলো ক্যান্ডিডিয়াসিস। কারণ আর ডায়াবেটিস উইথ যদি থাকে অথবা ওরাল পিল, আরেকটা কথা আমি আপনার সাথে একটু ডিসঅ্যাগ্রি করবো, আপনার হুট করেই পিল স্টপ করবেন না। কারণ আপনি যখন বলে দিবেন আপনার কথার উপর বন্ধ করে সে পিলটা অফ করে দেবে, তখন সে কি পদ্ধতি নিবে? সে কোনো পদ্ধতি নেবে না, একটা প্রেগনেন্সি মানে আনওয়ান্টেড একটা প্রেগনেন্সি নিয়ে আসে আমাদের কাছে। কাজেই আপনি পিল যদি অফ করতে চান, তাহলে আপনি বলবেন যে আপনি এই জন্যই হচ্ছে, হয়তো বা আপনি একজন গাইনোকোলজিস্টের সাথে কথা বলে নেন আপনি কি পদ্ধতি নেবেন, বা অন্য কারোর কাছে পদ্ধতি নিয়ে নেবেন, কোনো পদ্ধতি ছাড়া, অথবা কন্ডম ইউজ করবেন। হ্যাঁ, আপনি এই কাজটা কিন্তু প্রায়ই আমাদের মেডিসিনের ডাক্তার করে, কারণ পিলের সাথে অনেক ডিজিজের সাথে সম্পর্ক আছে। তো তারা কি করে? স্টপ করে দেয়, এবং স্টপ করে দিয়েই যেটা হয় সেটা হলো একটা আনওয়ান্টেড প্রেগনেন্সি নিয়ে আসে। এটা করা যাবে না। যদি আপনি বন্ধ করতে চান তাহলে হয়তো আলাদা একটা পদ্ধতি দিয়ে দিবেন। হ্যাঁ, এটা করা যাবে না। আমি এত সুন্দর করে হাইলাইট দিলাম আর আমার বদনাম করলাম। না, তোমাকে না, শুধু যেটা করে আর কি, মেয়ের স্টপ করা যাবে না, তাহলে অন্য কোনো পদ্ধতি নিতে হবে। Thank you, Dr. Anika, for brilliant presentation. Thank you, my cutie friends, learned Professor Sheila Sen, for selecting a nice topic. আমি শুধু আমার অ্যাসপেক্টে বলি,
তিনটা জিনিসকে মানে আমি পেডিয়াট্রিক এজে খুব কমন মনে করি। একটা হলো পোর হাইজিন, একটা ফরেন বডি, আর একটা ইনফেকশন। এই পেডিয়াট্রিক এজে এই তিনটা জিনিসকে আমি খুব মানে প্রায়োরিটি দিই। এর মধ্যে একটা যেটা যে 7 ডেজে, উইদিন 7 ডেজে, 3 ডেজে, 2 ডেজে পারভেজানের ব্লিডিং নিয়ে আসে, এটাও কিন্তু যে বলে গেছে, এক্সপ্লেনেশন প্রফেসর শিলা সেন দিয়ে দিচ্ছে কেন হয়, হতে পারে নর্মাল, এটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নাই। সেকেন্ড আছে হাইজিন। হাইজিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইভেন লার্নেড পারসন যারা, তাদের জন্য বলি যে আমরা খুব সহজভাবে যদি বলি, আমরা শার্ট প্যান্টকে যত পরিষ্কার রাখি, আন্ডারগার্মেন্টসকে তত পরিষ্কার রাখি না। একদম। নিয়ে উচিত কি? উচিত হলো আন্ডারগার্মেন্টস বেশি পরিষ্কার থাকার কথা, কিন্তু আমরা করি ঠিক তার উল্টা। প্রতিদিন ওয়াশিং আন্ডারগার্মেন্টস পরা উচিত। আমি জানি না কতজন এটা আমরা মেনটেন করি। এটা একটা বড় ফ্যাক্টর, এবং বাচ্চাদের ক্ষেত্রে তো আরো বেশি ফ্যাক্টর। আমি যেমন বলি যে একটা গার্মেন্টস পরাইছেন, ওটা খোলার পরে না দুইয়া দ্বিতীয় টাইম আর পরাবেন না, এটা একটা। হাইজিন একটা বড় ফ্যাক্টর। সেকেন্ড হলো যে ফরেন বডি। ফরেন বডি নিয়ে আমি একটু কথা বলি। পিনওয়ার্ম একটা ফ্যাক্টর, যে 3 মাস অন্তর অন্তর আমরা অ্যান্টি হেলমেন্থিক খেতে বলি, যে ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই, খেতে হবে। আবার একটু জানতেও হবে যে কোন এইজে কোন অ্যান্টি হেলমেন্থিকটা দিতে হবে, এটাও জানতে হবে। হুট করে একটা দিলেই হবে না। যাই হোক, ওইদিকে যাচ্ছি না। এখন যেটা পিনওয়ার্ম, যদি পিনওয়ার্ম থাকে যে পায়খানার রাস্তাও চুলকায়, মাসিকের রাস্তাও চুলকায়, পেশাবের রাস্তা চুলকায়, পিনওয়ার্ম, এটা মনে রাখতে হবে। ইভেন 6 মান্থেও এই পিনওয়ার্ম হতে পারে। আমরা মনে করি যে ছোট বাচ্চা পিনওয়ার্ম হবে না, কিন্তু হয়, 6 মান্থেও দেখছি। এটা একটা। আর লাস্ট যেটা ফাইনালি আমি যেটা বলতে চাই, যে ফরেন বডি ভেরি ভেরি ইম্পর্টেন্ট হলো ফরেন বডি। ফরেন বডিতে ইভেন দেখা গেছে টিস্যু ইউজ করে, টিস্যুর একটা পিস রয়ে গেছে, এটা থেকে হয়ে যেতে পারে। সেকেন্ড আর যেটা যে 3-4 বছরের, বিশেষ করে যে এখন যে ধানের দিন, ধান উঠতেছে, ছোট বাচ্চারা দেখা যায় যে গ্রামে যেটা হয়, 2-3 বছরের বাচ্চা গার্মেন্টসও পরে না, ধানের মধ্যে খেলা করে, ধান চলে যায়, এটা একটা। আরেকটা হলো অ্যারাউন্ড 5 ইয়ার্সের বাচ্চারা পুকুরে যে গোসল করে, তখন কি করে যে আমাদের পুকুরগুলো এমন হয় যে পুকুরে গরুগুলা ধোয়ায়, সব ধরনের মানুষ ওখানেই করে, ঘোড়া ধোয়ায়। তো ওইখানে যেটা লিসের একটা ব্রিডিং এরিয়া, লিস ইনসারশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই ক্ষেত্রে যেটা আমি বলবো, দুইটা জিনিস, ফরেন বডি বা লিস যাই হোক না কেন, আমাদের একটা টেন্ডেন্সি আছে, ইভেন জুনিয়র যারা আছে, জুনিয়র ডাক্তার বা অনেকেই আছে, আমরা খুব এক্সামিনেশন করতে চাই, বাচ্চাকে জোরাজুরি করে এক্সামিনেশন করতে চাই, এবং তাতে দুইটা জিনিস ঘটে। একটা জিনিস ঘটে হলো তার মধ্যে সাইকোলজিক্যাল একটা ট্রমা হয় বাচ্চার মধ্যে, এক। সেকেন্ড হলো বেশি জোরাজুরি করে যখন আমরা এক্সামিনেশন করতে চাই, তখন দেখা যায় যে টিয়ার হয়। এই জন্য আমি বলি ক্লিন কাট কিন্তু বইয়ের আছে, সেটা হলো যে বাচ্চাদের যদি জেনিটালিয়া, বিশেষ করে ফিমেল চাইল্ড জেনিটালিয়া এক্সামিনেশন করতে হয়, শুড আন্ডার জিএ, জোরাজুরি করে করা যাবে না, এটা একটা। আর লাস্ট আমি আমার একটা রিনাউন প্রফেসরের শেষ একটা জিনিস দেখা থেকে বলতেছি, প্রফেসর জুবাইদ স্যার, আমরা তখন ইন্টার্নি করি, তো এক মহিলা আসছে, ওনার হাজব্যান্ড সহ, হাজব্যান্ড বলতেছে, স্যার কি চিকিৎসা করলেন, আমি তো ওর ধারে কাছেও যেতে পারি না গন্ধে। স্যার তখন ডিসচার্জ পেপারটা খুব দেখলেন, দেখে খুব পড়লেন, পড়ে তারপরে বললেন, আচ্ছা ঠিক আছে, এটা আমি বন্ধ করে দিচ্ছি। এটা আবার ওদিকে নিয়ে গেলেন, নিয়ে দেখা গেল যে একটা প্যাক দেওয়া আছে বাজানোতে, ওই প্যাকটা স্যার রিমুভ করে দিলেন, দিয়ে এসে আমাদের নিয়ে বসলেন। বসে স্যার বললেন যে দেখ, ভুলটা কার? ভুলটা আমাদের। এই যে প্যাকটা দেওয়া হয়েছে, প্যাকটা খোলার একটা টাইম আছে, সেই টাইম পরে প্যাকটা খুলে দেওয়া উচিত ছিল, এবং খুলে দেওয়া তো হয়ই নাই। প্যাকটা যে খুলতে হবে নির্দিষ্ট টাইম পরে, এটাও বলা হয় না। মহিলা চলে গেছে, 7 দিন পরে আসতে বলছে, 7 দিন পরে এই অবস্থা হবেই। এই জিনিসটা কিন্তু আমি
খুব স্যারের এই কথাটা এখনো মনে আছে জুবাইর স্যারের, যেটা সবার জন্য শিক্ষণীয়, যে আমরা ডিসচার্জ পেপার লিখি সেখানে শুডবি, মানে ইভেন আমার প্রফেসর বলতেন উনি যে তুমি লিখে দিচ্ছ শনিবার আসবেন, শনিবারও রাত 10টায় আসছে, কি করবা, তো তুমি একটু লিখে দাও না শনিবার অফিস আওয়ারে বা এই টাইমে আসবেন। তো যাই হোক, আমি আবার বলতেছি যে ফরেন বডি ইনসারশন ইন দ্য জেনিটালিয়া শুড এক্সামিন আন্ডার জিএ। থ্যাংক ইউ। আচ্ছা, এটা আমার লাস্ট কোশ্চেন। কোশ্চেনটা হলো, একটা হলো তোমার চেয়ারম্যান স্যারের কাছে আর আমার স্পিকারের কাছে। চেয়ারম্যান স্যারের কোশ্চেন, রোল অফ হিস্টেক্টমি ইন পার ভেজানাল ডিসচার্জ। ভেজানাতে অনেক ডিসচার্জ হইতেছে, আছে না, অনেক ম্যালপ্রেক্সিস হচ্ছে, অনেকেই হিস্টেক্টমি করছে, যে ঠিক আছে ভেজানাল ডিসচার্জ হোক, কেটে ফেলে দাও, মাথা ব্যথা মাথা কেটে ফেলে দাও, সুন্দর চিকিৎসা। ভেজানাল ডিসচার্জ ইউটারাস কেটে ফেলে দাও। আমি যদি হিস্টেক্টমি করি, ধরো আমি সার্ভিস না তোমাকে, আচ্ছা আচ্ছা, আমি উত্তরটা দিব। আমি যদি হিস্টেক্টমি করি, সার্ভিসটা রেখে তার ডিসচার্জ কমবে না বাড়বে না কিরকম থাকবে, এটা তোমাকে কোয়েশ্চেন, ঠিক আছে? হিস্টেক্টমি দুই ধরনের, সাবটোটাল, টোটাল। ইন্টারনাল অস পর্যন্ত কাটা হলে সাবটোটাল, তাহলে আমার কিন্তু কিছু এন্ডোসার্ভিক্সের অংশ রয়ে গেল, সেখানে গ্ল্যান্ডুলার সিক্রেশন হতে পারে স্যার। আর টোটাল যদি করি তারপরেও হতে পারে, সেটা হলো আমার ওপেনিং এন্ট্রি ওয়াল, পোস্টের ওয়াল, ভ্যাজাইনাল ওয়াল প্রপারলি ভিতরের দিকে নিয়ে সেলাই দিতে হবে। যদি একটু পোর্শন এক্সট্রুডেড থাকে, বাইরের দিকে থাকে, সেখান থেকে কিন্তু গ্ল্যান্ডুলার সেল থাকবে এবং সিক্রেশন হবে। ট্রিটমেন্ট কিন্তু খুব সোজা, কপার সালফেট লাগাই দিতে হয় স্যার, লাগাই দিলেই সিক্রেশন বন্ধ হয়ে যায়। কিন্তু আমরা আগে 6 মাস ওয়েট করব, তারপরে কপার সালফেট লাগাবো। বা কপার সালফেট সবচেয়ে সোজা চিকিৎসা, এত সুন্দর, যারা লাগাইছে শুধু তারাই বুঝবে। আর আমরা যদি অর্থনৈতিকভাবে মানে টাকা পয়সা অর্জন করতে চাই, তাহলে কটারি করব। আর যদি টাকা না নিতে চাই, তাহলে কপার সালফেট। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটু সহজ করে বলি যে আপনার কোশ্চেনটা কি ছিল, যে ডিসচার্জ আফটার হিস্টেক্টমি না বিফোর হিস্টেক্টমি? ও আচ্ছা, হিস্টেক্টমির কিন্তু একদম কিছু জেনুইন ইন্ডিকেশন আছে। আমাদের বইতেই বলা আছে যত হিস্টেক্টমি করা হয় তার মোর দেন 50% কিন্তু উইদাউট ইন্ডিকেশন করা হয়। এটা কিন্তু বইতে একদম জ্যাব কোটে লেখা। কাজে আমি যদি প্রপার ইন্ডিকেশন নিয়ে আমি অপারেশন করি, তাহলে কিন্তু পেশেন্টের কোনো কমপ্লেইন থাকে না। হ্যাঁ, এবং মোস্ট অফ দ্য কমপ্লেইন ইজ মানে ট্রিটেড বাই মেডিকেশন, এবং ওইটা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই করি না। আমরা প্রিম্যাচিউরলি, আমাদের হয়তো আমাদের ইন্টেনশন ঠিক থাকে না, অথবা আমি জানি না। দুইটা কারণে আমি সবসময় ম্যাল প্র্যাকটিসিটা বলবো না, সে হয়তো এটার মেডিকেল ট্রিটমেন্ট যে আছে বা কতদূর করা যায় এটুকু সে জানে না, সেই জন্যই করে ফেলে। ঠিক আছে, একদম প্রপার ইন্ডিকেশন। আপনি বিগ ফাইব্রয়েড, ম্যানোরিজিয়া হচ্ছে, এটিটা যদি কমপ্লেইন থাকে ফাইব্রয়েডের জন্য, আপনি হিস্টেক্টমি যদি করে দেন, তার তো ম্যানোরিজিয়া বন্ধ হয়ে যাবে, তার কোনো কমপ্লেইন আর থাকবে না। এখন আপনার পিআইডি বলে আপনি হিস্টেক্টমি করলেন, আসলে এটা পিআইডি ছিল না, ওটা ছিল হলো ওই যে লোয়ার অ্যাবডোমিনাল পেইনের তো অনেক কাজ থাকে। তার মধ্যে একটা কাজ হলো আপনি যে কি বলে যে আইবিএস কিন্তু মহিলাদের বেশি হয়, এনজাইটি টেনশন বেশি, এই জন্যও কিন্তু লোয়ার অ্যাবডোমিনাল পেইনের একটা অনেক বড় একটা কারণ কিন্তু আইবিএস আছে, অথবা আরো অনেকগুলা কারণ আছে যার জন্য হয়তো লো ব্যাক হয়, লোয়ার অ্যাবডোমিনাল পেইন হয়, ডিসপেরিনিয়া একটা তো ওইগুলার আপনি ট্রিটমেন্ট না করে আপনি নিরপরাধ জরায়ুটাকে ফেলে দিলেন, তাহলে তো পেইনও পারসিস্ট করবে, তার অন্য কারণের যে ওগুলোও থেকে যাবে। কাজে আপনি যদি প্রপার ইন্ডিকেশন নিয়ে যদি আপনি অপারেশনটা করেন, এবং তার আগের এবং প্রত্যেকটা অপারেশনে, আমরা তো সার্জারি না, আমরা গাইনোকোলজিস্ট, কিন্তু আমরা ফার্স্ট ট্রিটমেন্ট হলো বাই বেশিরভাগই আমি বললাম না, আমাদের ট্রিটমেন্টগুলো রিঅ্যাসুরেন্স, কাউন্সিলিং, এক্সপ্লেনেশন আমাদের মিসকনসেপশনের জন্য হয়। এটা একটা কমপ্লেন। যেমন ডিসচার্জের আমার এক পেশেন্ট বললো যে প্রথমেই তার ওয়াইফকে নিয়ে ঢুকে কিছুদিন আগে বললো যে আমার কি সমস্যা, আমরা জিজ্ঞেস করি প্রথমে, বলে কি ধাতু যায়,
একটা হোয়াইট ডিসচার্জ তো বলতে পারে না, কেউ সাদা স্রাব বলে, কেউ ধাতু বলে। বলে কি আমার বিয়ের পর থেকে আমার জীবনটাকে হেল করে ফেলছে, আমি লক্ষ লক্ষ টাকা খরচ করছি, ডাক্তার কবিরাজ হেন কিছু নাই বাকি, কিন্তু আমার ওয়াইফের সাদা স্রাব আমি বন্ধ হয় না, আর দেখেন দিন দিনই স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে। তা আমি তাকে প্রথমেই কিছু না বলে আমি দেখে হিস্ট্রিতে আমি চলেন দেখি, আমি আর আপনি দুইজনেই দেখি। আমি হাজবেন্ডকে নিয়ে গেছি, আমি আগে দেখি নাই, মানে নিজে আগে দেখি নাই, নিয়ে আমি তো জানি এটা কমপ্লেনটা কি। তার হলো পরপর 3টা বাচ্চা, বিয়ের হলো বয়স 20-22 বছর বয়স, তার 3টা বাচ্চা বিয়ের পর থেকেই এটা। আর বিয়ে হয়েছে হলো প্রিবার্টাল এজে 14-15 বছর বয়সে, তো তখন একটা নর্মাল ফিজিওলজিক্যাল ডিসচার্জ থাকে। তারপরে যে ইল হেলথ হয়েছে, শরীর স্বাস্থ্য খারাপ হয়েছে তো বাচ্চা হওয়ার জন্য, রিপিটেটেড প্রেগনেন্সির এই ফ্যামিলিয়ার লোড, এই সমস্ত কারণে তার আসলে ইল হেলথ, এটা নট রিলেটেড টু ডিসচার্জ। তো এইটা পরে আমি বললাম চলেন আমি আর আপনি দেখি। তা আমি যখন পার স্পেকুলাম এক্সামিনেশন করলাম, আমি প্রথমে ভালভা এক্সপোজ করে আমি বললাম যে দেখেন এখানে কোনো ডিসচার্জ আছে? বলে যে না তো, দেখতেছি না তো। তো আমি তারপরে জাস্ট স্পেকুলামটা দিয়ে খুব ভালো লাইট দিয়ে প্রথমে তাকে সার্ভিস ভাজানোর চিনাইলাম যে দেখেন এখানে কি কোনো ডিসচার্জ আছে? বলে কি না, এবং খুবই ভালো হেলদি সার্ভিস, এবং বাচ্চাগুলো হচ্ছে সিজারের মাধ্যমে, কোনো টিয়ার কোনো কিচ্ছু নাই একদম, এবং ডিসচার্জ ওই দিন ছিল না তার। তারপরে বলে যে তাই তো, নাই তো। হ্যাঁ, আমি বললাম কোনো সমস্যা আছে ভিতরে? আমি বলছি, না। আমি চলেন এখন আমরা কথা বলি। আমি বললাম যে দেখেন আপনি ওর যে বয়সে বিয়ে হয়েছিল ওই বয়সে একটা ডিসচার্জ হয়, এটা স্বাভাবিক, এবং এখন ওই যে ওর স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে এটার সাথে রিলেটেড না। এটা ওই যে বাচ্চাগুলাকে পালে, পরপর 3টা বাচ্চা, আপনার লোড নেয়, আপনার বাপ মা দেখাশোনা করে, আবার ও নিজের দিকে তো তাকানোর সাহস নেই, আর 3টা বাচ্চা। আর এই জন্য, আর এই এরকম ইল হেলথ থাকলে, এনজাইটি টেনশন করলে এমনিতে একটু এই জন্য স্বাস্থ্য খারাপ, এটা কোনো না। পরে বলি তাইলে আমি যে এত বছর এত টাকা খরচ করলাম, এত ডাক্তার দেখাইলাম, আমি বললাম কয়েকদিন ভালো থাকে, আবার ওই যে ওভুলেশন টাইমটাতে ডিসচার্জ হয়, আবার একাই ভালো হয়ে যায়, ওষুধ যখন খায় ভালো হয়। তা আমি বললাম যে এটা একদম স্বাভাবিক, ওরে বরঞ্চ আর আপনি বাচ্চা নেন না, ওকে একটু রেস্ট দেন, ওর নিউট্রিশন মেনটেন করেন, ওকে আপনারা সবাই একটু যত্নার্থী করেন, খাওয়া দাওয়া দেখেন, ও দেখবেন ঠিক হয়ে গেছে, এটার জন্য আলাদা কোনো ডাক্তার দেখাতে হবে না। তো এইটাই হলো আমাদের যে ডিসচার্জ নিয়ে আসলে ভালো, আপনি ফিজিওলজিক্যাল এটা বললেও সে বিশ্বাস করবে না, আপনাকে কিন্তু তাকে বিশ্বাস করাইতে হবে, আপনি আস্থা আনতে হবে। আচ্ছা, আরেকটা কোশ্চেনের উত্তর হলো পোস্ট মেনোপোজাল ভ্যাজিনাল ডিসচার্জ, এটা নিয়ে কিন্তু আমাদের খুবই অ্যাংজাইটি, টেনশন, এবং এইটাকে কিন্তু আমরা কখনোই হালকা, পেরিমেনোপোজাল এজ এবং মেনোপোজ দুইটাই, এই সময়টা হলো এজ অফ ম্যালিগনেন্সি। 30% ক্ষেত্রেই এটা হলো ডিসচার্জগুলো হয় ম্যালিগনেন্সির সাথে রিলেটেড। আর একটু প্রলাপস যদি থাকে, সাথে যদি ডেকুবিটাল আলসার থাকে। আর আরেকটা হলো যে ম্যালিগনেন্সি ছাড়াও সিনাইল ভ্যাজাইনাইটিস বলে একটা কথা আছে, তখন হালকা একটু হলে পরেই ডিসপ্লে হয়তো নর্মাল কয়টাসের জন্য হয়তো অ্যাব্রেশন হয়েছে, ওই সময় তো থিন হয়ে যায় ভ্যাজাইনাল ওয়াল, ঠিক আছে, তো ড্রাই হয়ে যায় ভ্যাজাইনাল ওয়াল, ওই সময় যদি এক্সপোজ টু সেক্সুয়াল ইন্টারকোর্স বা এমনিতেই, ওই সময় কিন্তু একটু ইনফেকশনেরও চান্স থাকে, আবার আপনার নন ইনফেক্টিভ ডিসচার্জও হয়। কাজেই আপনাকে দেখে তারপরে অ্যাকচুয়ালি সিনাইল ভ্যাজাইনাইটিস হলে ওর নিজস্ব ট্রিটমেন্ট প্ল্যান আছে। আর প্রোলাপস যদি ডেকুবিটাল আলসার থাকে তার রিপোজিশন ট্রিটমেন্ট আলাদা আছে। আর আপনি পলিপো হয়, পেরিমেনোপোজালের এজে কিন্তু আপনার পলিপও হয়, যে পলিপেরও কিন্তু ডিসচার্জ হয়, হ্যাঁ ডিসচার্জ হয়। এই সময় কিন্তু এন্ডোসার্ভাইকাল পলিপ, মায়োমেটাস পলিপ, 2 ধরনের পলিপই হয়। আর তো সিএ সার্ভিস সাথে থাকেই, তবে এই সময় ক্রনিক সার্ভিসাইটিসটা ইউজুয়ালি থাকে না। তো আমরা এইভাবে যদি প্ল্যান মাথায় আগে থাকতে হবে, পেশেন্টটা আপনি ঢুকলেই কোন এজে কি হতে পারে ওইটা আপনাকে মাথায় চিন্তা করে কোনটা কি, এটা কোনটা ফিজিওলজিক্যাল, কোনটা প্যাথোলজিক্যাল, আর হুট করে পিল আমরা বন্ধ করব না। আর যদি কোনো ধরনের কমপ্লেইন না থাকে, ইচিং যদি থাকে, তাহলে 2টা কারণ। ইচিং থাকলেই প্রথমে চিন্তা করতে হবে, আমরা স্পেকট্রাম ছোট করে ফেলি, সেটা হলো হয় ক্যান্ডিডিয়াসিস অর ট্রাইকোমোনাসিস। প্রেগনেন্সি
পিল খাচ্ছে অথবা সিস্টেমিক অ্যান্টিবায়োটিক নিচ্ছে, ওই সময়ে যদি ডিসচার্জ হয় তাহলে আমরা ধরে নিই যে এটা ক্যান্ডিডিয়াসিস। আর ক্যান্ডিডিয়াসিস নিজস্ব হলো ভালভাল এবং ভ্যাজাইনা দুই জায়গায় ইচিং হবে এবং আচ্ছা, খুব বেশি ইচিং হবে। আচ্ছা, আমার একটা কোশ্চেন হ্যাঁ। হলো যে সার্ভাইকেল পলিপে কি ব্লিডিং হইতে পারে না? হ্যাঁ হতে পারে, ব্লিডিং হইতে পারে, তাই না? হতে পারে, হ্যাঁ আচ্ছা, রুল অফ চুনের পানি হ্যাঁ ইন ক্যান্ডিডিয়াসিস এন্ড ট্রাইকোমোনিয়াস, চুনের পানি ব্যবহার করলে হ্যাঁ পরে হ্যাঁ হ্যাঁ। চুলকানি এবং এই ওয়ার্মের ডিমগুলি মরে কিনা কোনো অভিজ্ঞতা আছে কিনা তোমার? আমি বুঝো নাই? আমার আগে তো এক সময় তো তোমার কৃমির কি চিকিৎসা ছিল, চুনের পানি খাইতো মানুষ, হ্যাঁ, হ্যাঁ। আনারসের ডেরা হ্যাঁ, ছিঁচে ছিঁচে রস খাইতো, খাইতো, হ্যাঁ। এই কোনো ওষুধ ছিল না, তোর কোনো মেডিসিন ছিল না। হ্যাঁ এখানে যে অনেক সময় রুগীর আসে না যে তার পায়খানার রাস্তায় সবসময় চুলকায়, ওয়ার্ম, কৃমি, তারপরে প্রস্রাবের রাস্তায় চুলকায়, এটা আমি নিজে যেটা করি আর কি, তাদের না কমে বারবার ওষুধ খাওয়ার পরেও তাদেরকে আমরা চুনের পানি ইউজ করতে বলি। চুনের পানিটা বেশি করে ডাইলিউট করে ইউজ করতে বললে কিন্তু চুলকানি সব কমে যায় কিন্তু। এটা ওই যে তোমার অভিজ্ঞতা আছে ক্যালসিয়াম কিনা? কার্বনেট থাকে তো, অ্যালকালাইন মিডিয়া হয়, এটা কিছুই লাগে না। আপনি যদি বললেন না লবণ পানির কথা বলেন, এটা যদি ক্যান্ডিডিয়াসিস হয় তাহলে এটা ইফেক্টিভ, আদারওয়াইজ কাজ করবে না। যদি ইচিং থাকে তখন আপনি বলতে পারবেন ইচিং। আর আপনি যদি সাথে ডায়াবেটিস বা কিছু বা প্রেগনেন্সিতে বিশেষ করে এটা তো আমরা জানি ক্যান্ডিডিয়াসিস হয় এবং এর সাথে ইচিং থাকলে আপনি লবণ পানি, এবং লবণ বলে গরম পানির দরকার নাই, হ্যাঁ, হালকা এবং পানি লবণটার পরিমাণটা একটু বেশি দিতে হবে, সমুদ্রের পানির মতো একটুখানি দিলে হবে না। এবং আফটার আপনি প্রত্যেকবার ওয়াশ করার সময় জাস্ট পরিষ্কার করে আসবে। তা ওই মিডিয়াটাকে আপনি চেঞ্জ হয়ে গেল তো, অ্যালকালাইন হয়ে গেল, চুনের দরকার নেই। আর চুন তো এখন পান খায়ও না, জাস্ট লবণ পানি ব্যবহার এটা করলেই এটা হয়। আমার একটা অভিজ্ঞতা। তবে আপনি যদি ক্যান্ডিডি হ্যাঁ। এটা যদি ট্রাইকোমোনিয়াসিস হয় তাহলে কিন্তু আবার অ্যাগ্রাভেট করবে। Thank you very much, the OBG department, for picking up very common topic for discussion. That's why the discussion was lively. And this is the ideal way to present a presentation, not more than 20 minutes. And rest of the time, you should allow for discussion, question, answer session. That actually attracts the presentation. Today's presenter was excellent. Her presentation was praiseworthy, and at the same time composition of the slides were very, very good and maintaining all the norms. So she deserves a good clap. আজকে মনটা খারাপ, কাল থেকেই মনটা খারাপ নিজেদের অসহায়ত্বের জন্য। ডক্টর নাসিরকে এইভাবে মারা হলো, অথচ কোনো সাধারণ পাবলিক এটাকে প্রিভেন্ট করলো না। তার মানে নিজেদের অসহায়ত্বটা কত এটা বোঝা যায়। এর মূল কারণ হচ্ছে আমরা ইউনাইটেড না। আমাদের একজন বিপদে পড়লে আমরা খুশি হই, তার দিকে আগায় যাব, তাকে সাহায্য করব, ব্যাপারটা প্রতিহত করব, এটা আমরা করি না। আর করি না দেখেই আমরা নিষ্পেষিত হই, বারবার হই। আমি জানি এই ঘটনারও কিচ্ছু হবে না, ইভেন সে মরে গেলেও কিছু হবে না, এই পর্যন্তই। আমরা হা হতাশ করলাম, হইচই করলাম, বাস শেষ। যার জন্য আমাদের কিচ্ছু হয় না। আমাদের সুনির্দিষ্ট কোনো আইন নাই, চিকিৎসক সুরক্ষার কোনো আইন নাই, তার কোনো ইমপ্লিকেশনস নাই। সবসময় উই পিপুল আর অ্যাট রিস্ক। অ্যানাস্থেশিয়া দিবে, মরে গেলে ধরে পিটা। রোগী পোস্ট অপারেটিভ মারা গেল, পিটা, সবাই মিলে পিটা, কত ইজি। আমি একজন খুব সিনিয়র এসপিকে জিজ্ঞেস করলাম যে ডাক্তারদের আপনারা এরকম মারধর করেন, মানে কষ্ট দেন কেন? করে আরাম আছে, কোনো প্রতিবাদ নাই, এবং এটা কোনো কেউ কখনো করে না। আপনি কখনো গেছেন যে অমুকরে যে ধরে নিয়ে গেলাম, গেছিলেন বা কোনো প্রতিবাদ করছিলেন? কিচ্ছু না। এই জন্য ডাক্তারদের পিঠে আরাম আছে। And it is happening each and every day. We people are so at risk that you cannot think of it. Now I'm really afraid of giving treatment or management to any patients, as because there may happen anything at any time, and every blame will be given to me. This is very, very dangerous situation.
পৃথিবীর কোথাও একটা ডাক্তারের গায়ে হাত দিয়ে পার পাওয়া যাবে? কখনোই না, কখনোই না। আমাদের দেশের চেয়ে ইউরোপে, মিডল ইস্টে, ইভেন ইন আমেরিকাতেও অনেক ডিলে হয়ে যায়। অস্ট্রেলিয়াতে একজন ডাক্তারের সাক্ষাৎ পাইতেই 2 মাস লেগে যায়। অ্যাকিউট একটা কেস নিয়ে কখনো কিচ্ছু করার উপায় নেই। তাহলে কি হলো? ওরা খুব ভালো। যত দোষ বাংলাদেশের ডাক্তারদের। কারণ কি? অলমোস্ট বিনা পয়সায় চিকিৎসা। এটা কোনো একটা সিজারিয়ান সেকশন হোক, একটা হিস্টেরেক্টমি হোক, 20-25 হাজার টাকার বেশি লাগে না। এটা তো কোনো টাকা হিসাবে গণ্য করা হয় না। আর এইটা নিয়ে কত কথা, কত অপপ্রচার। তোরা আসিস কেন? কে আসতে বলছে? আসিস না। এটা খুবই ন্যাক্কারজনক। আমি আমার পক্ষ থেকে, আমাদের সবার পক্ষ থেকে এটা তীব্র প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। এটা না হওয়া উচিত, এটা বন্ধ করা উচিত, সম্মিলিতভাবে বন্ধ করা উচিত। আমাদের কোনো কালে কোনো ভালো অর্গানাইজেশন ছিল না, এখনও নাই, যার জন্য আমাদের এই অবস্থা হয়েছে। উই মাস্ট বি ইউনাইটেড, উই মাস্ট প্রোটেস্ট, উই মাস্ট রেজ আওয়ার ভয়েস। আমাদের ছাড়া চলবে না। অথচ আমাদেরকে নিগৃহীত হতে হবে, নিষ্পেষিত হতে হবে। যে কোনো একটা ইঞ্জিনিয়ারের গায়ে টোকা দিয়ে দেখো, একজন পুলিশ অফিসারের গায়ে টোকা দিয়ে দেখো কি হয়। ওই গ্রাম শুদ্ধ ধরে নিয়ে আসবে। বাট নাথিং উইল হ্যাপেন ইন কেস অফ ডক্টর। আমরা এতটাই অসহায়, নিজের অসহায়ত্বের জন্য কাল থেকে ভীষণভাবে নিজেকে খুব খারাপ মনে হচ্ছে যে কেন এই পেশায় আসলাম। রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে এর কোনো মানে হয় না। সত্যিই আমরা নিজেদেরকে অবমূল্যায়িত করতেছি। এটার একটা সুষ্ঠু বিচার হওয়া উচিত, সুষ্ঠু তদন্ত হওয়া উচিত, সুষ্ঠু বিচার হওয়া উচিত, এক্সাম্পলারি বিচার হওয়া উচিত, যারে করে পরের বার আর কেউ এটাতে সাহস না পায়। Let us come to our presentation. The first slide is very impressive. If you go on seeing, 9,827 cases has been seen in OPD. Excellent. And if you go on just dividing it with 12 months, then it's a reasonable volume. Gynecological cases are more than the obstetric cases, and 486 cases, as she mentioned, that it will be double or triple if we consider the pregnancy-related discharge. So the very slide is very impressive, and I'm really happy to see this slide at least. And it has been done by the OPD. That is also excellent. Number 2, the discharges. Discharge starts from the very beginning in case of neonates, children's. The second day or the third day when I pay a visit to the baby, the mother says that she is having discharge, like the menstruation. As mentioned, it is because of the withdrawal of the hormones. I'm not going in details of it. According to WHO, when there is foul smelling, itching, and the discharge is not physiological, go on with a holistic approach. What is that holistic approach? Means you give tetracycline, metronidazole, combination of tetracycline, metronidazole. If necessary, you can add some antifungals. This is the holistic approach, and it is quite effective. As you are not in a position to go for the examinations and other things, you can go along with it. But please, it is better to refer the case to the gynae ops people rather than giving the treatment. Even if you know what happened, even then you are not supposed to do it. Referral is important aspect of a good doctor. Anyway, thank you very much to the whole team, not only the single person, the whole team. They have done a wonderful job, and at the same time they have picked up a very nice topic for discussion. And at the same time, I will say that the outpatient department does not come forward. This time they have come forward and presented a presentation with a very good first slide. Thank you very much. Thank you very much, Director Sir, for your
কমপ্লিমেন্ট থ্যাংক